94 হরিশ মুখার্জি রোড। কেমন আছো কলকাতা? নমস্কার সকলকে, আমি সুরজিৎ। আর আজ 29টা এপিসোড পেরিয়ে আমরা পা দিলাম 30 নম্বর এপিসোডে। তো এই 30 নম্বর এপিসোড হতে চলছে অনেক জমজমাট, এবং আজকে থেকে বা আজকের ঘটনা থেকে আমরা একটু ঘটনার টাইপটা চেঞ্জ করছি। তোমরা এতদিন শুনেছ সত্যি ভৌতিক ঘটনা একটি গলায়, এবং যে কোনো উপন্যাস বা গল্প শুনেছ অডিও সিনেমা হিসাবে। তোমরা যদি বলো অডিও সিনেমা কি, অডিও সিনেমা হলো একটা গলা গল্পটাকে পুরোটা শোনায় এবং পিছনে পিছনে মানে ওর ব্যাকগ্রাউন্ডে এমন এমন সাউন্ড দেওয়া হয় যাতে মনে হয় ঘটনাটি সত্যি ঘটছে গলার পিছনে, এবং তোমাদেরকে ফিল করায় অসাধারণ অভিজ্ঞতা। তো আজ থেকে 94 হরিশ মুখার্জি রোড শুধু গল্প নয়, সত্যি গল্পগুলোকেই অডিও সিনেমা করবে। তো ঘটনা শোনার জন্য তৈরি তো? সত্যি ভৌতিক ঘটনাগুলি এবার আসতে চলেছে অডিও সিনেমা হিসাবে। তো লেটস স্টার্ট। আজ ঘটনা পাঠিয়েছে অঙ্কিতা। আমাদের অনেক ঘটনা পাঠিয়েছে এবং 30 নম্বর এপিসোড হতে যাচ্ছে অনেক জমজমাট। তো শুনতে থাকো অডিও সিনেমা 94 হরিশ মুখার্জি রোড। আমি সুরজিৎ আছি তোমাদের সঙ্গে। ঘটনাটা আজ থেকে প্রায় 11 বছর আগের ঘটনা। আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 10। আমাদের গ্রামের নাম কামারপাড়া। অনেকটা জঙ্গল ঘেরা একটা ছোট্ট শান্ত গ্রাম। ভাটির দিকে ধান ক্ষেত, আর ওপাশে একটা বিশাল মাঠ। গ্রামের সব উৎসব, ঈদের জামাত, ক্রিকেট খেলা সব ওই মাঠেতেই হয়। সেই মাঠটা রাতে অনেকটা ফাঁকায় পড়ে থাকতো। গ্রামের লোকজন দিনের আলো ফুরালেই ওদিকটা এড়িয়ে চলত। কারো মুখে মুখে গুঞ্জন ছিল পূর্ণিমার রাতে নাকি ওখানে কেউ নাচে। গায়ের কাপড় বাতাসে ওড়ে, গলার আওয়াজ শোনা যায় কিন্তু দেখা যায় না। আমি তখন এসব কথা শুনে হেসে উড়িয়ে দিলাম। কি বলছে রে? ঘটনাটি ঘটে সেই বছরের আশ্বিন মাসে। সেদিন ছিল পূর্ণিমার রাত। আকাশের গোল চাঁদটা ঝলমল করছে, এমনকি মাঠের দূরের গাছগুলোর ছায়াও দেখা যায় পরিষ্কার করে। আমি আর আমরা 3 জন বন্ধু, তানভীর, রাশেদ আর মন্টু, ভেবেছিলাম সেদিন রাতে আমরা মাঠে বসে আড্ডা মারব। মোবাইলের নতুন একটা ভূতের সিনেমা এনেছিল তানভীর। সবাই মিলে সেটা দেখার কথা। রাত তখন 10টা। আমাদের 4 জনের হাতে শুধু একটা মাত্র টর্চ আর একটা ছোট সাউন্ড বক্স। মাঠে গিয়ে বসলাম আমরা ঠিক মাঝখানে, যেখানে ঈদের সময় নামাজ হয়। তানভীর বলল, দেখিস রাহুল, আজ যদি পেতনি আসে তো আমি তার নাচ শিখেই ছাড়ব। সবাই হেসে উঠলাম। কি বলিস? রাশেদ বলল, তুই ঠিকই বলিস। যদি তোর পেতনি এসে ঘাড়ে চড়ে বসে তখন বলিস এইটা তোর ইচ্ছেই ছিল। আমরা সিনেমা চালালাম, আর খালি প্যাকেটে চানাচুর, কোল্ড ড্রিঙ্কস এরকম কিছু পিকনিক চলছে। কিন্তু রাত বাড়ার সাথে সাথেই আমি খেয়াল করলাম আশেপাশের বাতাসটা ভারী হয়ে এসেছে। রাত তখন 11:30। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া উঠল। ঠান্ডা অথচ ভেজা ভেজা গন্ধের মিশ্রিত একটা বাতাস। মন্টু ফিসফিস করে বলল, তোমরা গন্ধটা টের পাচ্ছ? যেন আগরবাতি পোড়ার গন্ধ। কি পোড়ায় মাঠে আগরবাতি?
আমরা সবাই থেমে গেছি। তখন টর্চ জ্বালিয়ে চারপাশে দেখলাম, কেউ নেই। ঠিক তখনই আমি আমার বাম দিকের এক কোণায় বড় বট গাছের নিচে একটা সাদা কাপড়ের নড়াচড়া দেখলাম। বাতাসে উঠছে, নাকি কেউ হাঁটছে ধীরে ধীরে। রাশেদ বলল, ওই দেখ, ওটা তো কাপড়, কাপড় রে। কিন্তু সেটা কাপড় নয়, মানুষের মতো একটা অবয়ব। মাথায় চুল এলোমেলো, গায়ে সাদা শাড়ি। সে যেন ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর শুরু করলো নাচা। চোখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা পোশাকের কেউ ঘুরছে, এক পায়ে ভর দিয়ে ঘুরছে, হাত দুটো আকাশের দিকে ছুড়ে দিচ্ছে বারবার। আমাদের কথা আটকে গেল গলায়। তানভীর ফিসফিস করে বলল, বাইরে, আমি জুস করছি না, ওটা মানুষ নয় রে। সেই সাদা শাড়িওয়ালার অবয়ব হঠাৎ ঘুরে আমাদের দিকে তাকালো। সেই সাদা শাড়িওয়ালা অবয়বটি কোনো মুখ নেই তার, শুধু একটা ঘোলা ধূসর মুখ, যেন বালির চাপ পড়া। চোখ নেই, কিন্তু তীব্র এক অনুভূতি যেন ঢুকে গেল আমাদের শরীরের ভেতর। আমরা কেউ নড়াতে পারলাম না। হঠাৎ করে কানে এলো সূক্ষ্ম খুশকু একটি গান, একটা নারীর কণ্ঠের গলায়, যেন ভাঙা ভাঙা গলায় কেউ পুরনো পালা গান গাইছে। রাতে রাতে এখানে মোর প্রাণ, তোরা আসিস না রে, আমি নাচি একা জঞ্জালে। আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেল। মন্টু তার প্যান্টে প্রস্রাব করে ফেললো। তখনই আমি যতটাই শক্তি দিয়ে পারি তানভীরকে জাপটে ধরলাম। নেমা তানভীর, নেমা। ও আমাদের দিকে দেখছে। টর্চ নিভিয়ে আমরা সবাই নিঃশব্দে হেঁটে পালানোর চেষ্টা করছিলাম। কিন্তু সেই সময় সেই পেতনির হাঁটার শব্দ পিছন থেকে আমাদের দিকে ধেয়ে এলো। আরেকবার ফিরে তাকানোর সাহস হয়নি আমাদের কারোর। আমরা কোনো মতে দূরে পালালাম। তানভীর পা মুচকে পড়ল। আমি আর রাশেদ তাকে ধরে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। রাতে কারো ঘুম আসেনি, সবাই চোখে আতঙ্ক। পরের দিন সকালে আমি আর রাশেদ মিলে আবার গেলাম মাঠে। দেখতে পেলাম মাঠের ঠিক মাঝখানে গোল করে পায়ের ছাপ, আর এক কোনায় ধান খেতে রক্তের দাগ। কেউ জানে না কিভাবে কি করলো, কিন্তু এরপর থেকে গ্রামে শুরু হলো এক অদ্ভুত ঘটনা। আগের রাতের ঘটনার পরই আমাদের জীবন যেন পাল্টে গেল। পেতনি আসলে আছে কিনা এই প্রশ্নটার মজা করার মতো কিছু ছিল না। আমরা নিজেই তা দেখেছি, কেউ বিশ্বাস করুক বা করুক না। আমরা জানি মাঠে সত্যি কিছু আছে, কিছু অদৃশ্য, কিছু অমানবিক। পরের দিন ভোরেই আমি আর রাশেদ আবার গেলাম মাঠের দিকে, হাতে মোবাইলের ফ্ল্যাশ। তানভীর তখন পা মুচকে বিছানায় কাঁদরাচ্ছে। মাঠে ঢুকতেই আমাদের শরীর আবার ঠান্ডা হয়ে গেল। রাতে সেই ভয়াবহ বাতাসের গন্ধ যেন এখনো জমে আছে এখানে, ঠিক মাঝখানে ঈদের নামাজের জায়গায়। মাটিতে গোল গোল দাগ, এমনভাবে চিহ্ন এঁকে রাখা যেন কেউ কাদামাটিতে পায়ের ছন্দে নেচেছে। আর ধান ক্ষেতের কোনায় মাটিতে রক্ত শুকনো। রাশেদ আমার কানে ফিসফিস করে বলল, এটা কি কারো নাকি পশুর রক্ত? আমি কোনো উত্তর দিলাম না। গলার কাছে কিছু যেন আটকে ছিল। সকাল গড়াতেই পুরো কামারপাড়ায় ছড়িয়ে পড়ল খবরটি। মাঠে রাতে কেউ নেচেছে। গরুর মালিক রাফিক কাকা বলছিলেন তার গাভীটা নাকি রাতে হঠাৎ দৌড়ে পালিয়ে যায়,
আর সকালে খালপাড়ে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। রাফিক কাকা বলেছিলেন, আমি বোঝার চেষ্টা করেছি ভাই, কিন্তু গাভীর গলার নিচে এমন একটা খাটা দাগ, তার মুখের থোবলা পাল্টেছিল পশ্চিম দিকে। এটা তো শিয়াল নয়। এই কথাটির পর গ্রামের কয়েকজন পুরুষ গিয়েছিল মাঠ দেখতে। তারা ফিরে এসে কিছুই বলেনি, শুধু বলেছিল আজ থেকে ওইদিকে কেউ যাবে না, মাঠ বন্ধ। রানভীর আগের রাতে যেটা বলেছিল এখানে এলে নাচ শেখাবো, সেটা আজ যেন অভিশপ্ত হয়ে গিয়েছিল। দুপুর গড়িয়ে সন্ধে হতেই তার আচরণ পাল্টে যেতে লাগলো। আগে সে হাসি খুশি ছেলে ছিল, আর সে বিছানায় চোখ বড় বড় করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তার মা বলেছিলেন, রাহুল, তোরা কি করেছিস? তুই জানিস না কিছু? ও তো রাতে বলে গেছে একটা মেয়ে আমাকে ডাকছে, ও নাচছে, আমাকে বলেছে এসো এসো। তানভীরের মুখে ঠোঁটটা কাঁপছে, কিন্তু কথা বেরোচ্ছে না। আমি, রিসাত আর মন্টু তখন ঠিক করলাম এই রহস্যের জবাব না পাওয়া পর্যন্ত আমরা থামবো না। আর ঠিক সেই রাতেই আবার পূর্ণিমা। রাত 10টা বাজতেই আমরা আবার হাঁটা দিলাম মাঠের দিকে। এইবার আর আড্ডা নয়, এইবার দেখতে চাই সত্যি কিছু হচ্ছে কিনা। আমাদের সাথে ছিল মন্টুর দাদার পুরনো রেডিও, যেটা মাঝে মাঝে নিজে থেকেই চালু হয়ে যায়, আর একটা পুরনো কাগজের বেনারসি শাড়ি। মজা করে মন্টু এনেছিল, যদি পেদনির দরকার হয় দিয়ে দেব। মাঠের আশেপাশে ঝিঝি পোকার নেই, এক অদ্ভুত নিস্তব্ধতা। আমরা মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছি, সবাই নিঃশব্দে। ঠিক তখন হঠাৎ করে রেডিওটা বেজে উঠল। চাঁদের আলো আমার ঝাঞ্ঝের গান, নাচো এসো এসো, আমি নেব তোমার প্রাণ। আমরা রেডিওটা ছুঁড়ে ফেলে দিলাম। ফেলেই দৌড় দিতে যাচ্ছি, ঠিক তখনই মাঝ মাঠে উজ্জ্বল হলো এক আবছা আলোর বলয়, যেন গোল করে কেউ বাতি ধরিয়েছে। আর সেই আলো ধীরে ধীরে ভেসে উঠল সেই পরিচিত অবয়ব, সাদা শাড়ি, খোলা চুল, গলার কাছে লাল ফিতে বাঁধা। এবার সে একেবারে মাটিতে হাঁটু গেড়ে বসে নাচ শুরু করলো। তাকে দেখে মনে হচ্ছিল কেউ যেন নড়াচড়া করছে না, বরং নিজের মতো করে পা হাত এভাবেই মেলে দিয়েছে, যেন একটা কোনো প্রাচীন কোনো রীতি অংশ। আমরা স্থির হয়ে গেছি, নড়ার শক্তি নেই। ঠিক তখনই মন্টু যেন হঠাৎ করে বলল, আমার মনে হচ্ছে আমি ওকে চিনি, ও আমার খালাতো বোন নিশি, মরেছিল নদীতে পড়ে। আমরা তাকালাম তার দিকে, কিন্তু সে তখন ধীরে ধীরে মাটি সেই আলোর বলয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চিৎকার করলাম, মন্টু পিছনে আয়, ও না, ও কেউ না। কিন্তু মন্টু যেন শুনতে পাচ্ছে না। ও ঠোঁটে হাসি। ঠিক যখন সেই বলয়ের মাঝখানে পা দিল, হঠাৎ পুরো মাঠ কেঁপে উঠল যেন ভূমিকম্পে। আকাশের চাঁদটা মুহূর্তে মেঘ ঢেকে গেল, চারদিকে শোঁ শোঁ করে উঠল বাতাস। আমার চোখের সামনে দেখলাম মন্টুর মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে, আর তার পায়ের নিচে ধীরে ধীরে জমে উঠছে কাদার মতো কিছু, কিন্তু সেটা কালচে দুধের মতো আঠালো। তারপর মন্টুর চিৎকার, আমার পা, আমার পা কেউ টানছে, ভাই ভাই মাগো। আমরা কিছুই করতে পারিনি। পরের মুহূর্তেই সে যেন ধসে গেল নিচে। মাঠ গিলে ফেলল ওকে, আর সেই সাদা শাড়িওয়ালা ছাওয়া সে আবার ঘুরতে শুরু করলো। এবার অনেক গতি,
আমরা দৌড়ে পালালাম। রাশেদ একবার পিছনে তাকিয়ে শুধু দেখল সেই বলয়ের মাঝে আবার একটা নতুন ছায়া দাঁড়িয়ে আছে। নতুন পেত্নী নাকি মন্টু? মন্টুর মৃত্যুর বা নিখোঁজ হওয়ার 3 দিন পার হয়ে গেছে, অথচ মাঠে কেউ যেতে চায় না। গ্রামের লোক মুখে মুখে বলে বেড়াচ্ছে মাঠটা অশুভ হয়ে গেছে। রাতে কারা যেন খেলে, নাচে, গান করে, আর সকালে কেউ না কেউ নিখোঁজ হয়। আমার মা পর্যন্ত বলেছিলেন, তুই ওদিকে যাবি না রাহুল, তোর বাবার কসম করে বলছে ওদিকে যাবি না। আমি শুধু মাথা নেড়ে বলেছিলাম, যাব না মা। অথচ ভেতরে আমি জানতাম এটা থামানো দরকার। যদি না থামাই এই পেতনির খেলা থামবে না। আজ মন্টু গেছে, কাল তানভীর কিংবা আমি। তানভীর তখনও শুয়ে আছে বিছানায়। আগের মতো নয়, একদম নির্সার নয়, আবার স্বাভাবিকও নয়। চোখজোড়া কেমন যেন স্থির। আমি তার কাছে গিয়ে বসলাম। আমি বললাম, তুই চিনিস তাকে? ওই পেতনিটা মাঠে যে নাচে? তানভীর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো। চোখের পাতাগুলো যেন নড়ছে না। তার ঠোঁট কোপাল। সে ফিস ফিস করে বলল, তুই জানিস না রাহুল, মাঠের ওই মেয়েটা মানুষ ছিল না কোনোদিনই। ওর নাম ছিল চঞ্চলা। ওর নাচের জন্য কেউ বাঁচেনি। আমি থমকে গেলাম। চঞ্চলা? পরের দিন আমি আর রাশেদ খোঁজ নিতে গেলাম গ্রামের সব থেকে বৃদ্ধ মানুষ ছোটকু চাচার কাছে। তিনি এক সময় হরেক রকম গায়ের ইতিহাস বলতেন। আমরা ঘরে ঢুকে চুপচাপ চাচার সামনে বসে পড়লাম। আমি জিজ্ঞাসা করলাম, চাচা, এক সময় মাঠে কেউ একটা মেয়ে নাচত কি? চাচা তখন কাঁপা কাঁপা হাতে তার পান ফেলে দিয়ে বললেন, চঞ্চলা? ওরে কেউ ভুলে নাই এখনো, অনেক বছর আগের কথা। তুমি তো তখন জন্মাওনি। ওর মতো নাচ কেউ শেখায় নাই, কেউ দেখেও নাই। কিশোর বয়সে মাঠে নাচত, কিন্তু একদিন পূর্ণিমার রাতে 3 জন যুবক। চাচা থেমে গেলেন। আমরা শুনতে পাচ্ছিলাম ঘরের চালে তখনও ঝড়ের মতো বাতাস বয়ে যাচ্ছে, অথচ বাইরে ঝড় নেই। চাচা আবার বললেন, 3 জন যুবক মদ খেয়ে ওর সঙ্গে বাজে ব্যবহার করে। গ্রামের লোক তখন লোক দেখার ভয়ে চঞ্চলাকে দোষ দেয়। ওর ওপর কালো জাদু করে তাকে গাছে ঝুলিয়ে মেরে ফেলে। সে রাতেও ছিল পূর্ণিমা। চাচা দম নিলেন। ও মরেনি রাহুল, মরেনিও। ও মরেনি। চঞ্চলার আত্মা তখন থেকেই মাঠে থাকে। সে শুধু পূর্ণিমার রাতেই ফিরে আসে। সে শুধু নাচে না, সে ডাকে, আত্মাকে টানে, শরীর নয়। ওরে যারা দেখে তারা একেবারে মাঠে যেতে বাধ্য হয়। চাচার মুখ থেকে ফেরার পরে আমি দেখি রাশেদ একজন চুপচাপ হয়ে গেছে। এমনকি ফোন করলেও ধরছে না। 2 দিন পর্যন্ত তার খোঁজ মেলেনি। শেষে তার মায়ের মুখে শুনলাম রাশেদ ঘরের দরজা বন্ধ করে শুধু আয়নার দিকে তাকিয়ে থাকে। আমি গেলাম দেখতে। ঘরে ঢুকতেই এক ধরনের ভারী ঠান্ডা ভাব। রাশেদ বসেছিল আয়নার সামনে। তার চোখে লাল লাল রেখা, গালে নখের দাগ। আমি বললাম, তুই ঠিক আছিস তো? সে আমাকে দেখে হেসে ফেলল। কি রে? আচ্ছা রাহুল, তুই যদি একদিন আয়নায় নিজের পেছনে কাউকে দাঁড়িয়ে দেখিস, একটা মেয়ে, সে যদি তোকে বলে, চল রে, তুই কি যাবি? আমি বুঝলাম চঞ্চলা এবার রাশেদকেও টানছে। রাতে বাড়ি ফিরে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি
মাঠের দিকটা আবারও আবছা আলোয় ভরে যাচ্ছে, আর আমি স্পষ্ট শুনতে পেলাম সেই গান। ছাদের নিচে পা ফেলো, জোয়ার সাথে যারে আমি ডাকি ফিরে আসে। তানভীর তখন দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। পিছনে রাসেল। আমি চিৎকার করলাম, তোমরা কোথায় যাচ্ছ? তানভীর মুখ ঘুরিয়ে বলল, চঞ্চলা আমাদের নাচ শেখাচ্ছে রাহুল, আর একটু পরেই আমাদের পালা। আমি ছুটে গেলাম গ্রামের পুরনো শ্মশানে, যেখানে শোনা যায় একটা ত্রান্তিকের কবর আছে, যে নাকি একসময় চঞ্চলাকে মুক্তি করার চেষ্টা করেছিল। আমি পাগলের মতো চিৎকার করলাম, তুমি যদি আছো, যদি কোথাও থাকো, তাহলে আজকে চঞ্চলাকে থামাও। আমাদের বন্ধু যাচ্ছে আর ফিরবে না। শুধু ঝড় বয়ে গেল, আর দূরে মাঠের এক ঝলক আগুনের মতো আলো উঠল। কিছু একটা ঘটতে যাচ্ছে। রাত পেরিয়ে ভোর হতেই আমি একা মাঠে গিয়ে দেখি সেই ফলহের মাঝে নেই কেউ, শুধু পড়ে আছে তানভীরের শার্ট আর রাশেদের চশমা রক্ত মাখা। এবার কি আমার পালা? আগের রাতে যা দেখেছি তা যদি কল্পনাও হয়, তাহলে আমি চাই কল্পনা না হোক, চাই ভুল হোক, চাই মন্টু, রাশেদ আর তানভীর এখনো বেঁচে থাকুক, কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাদের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। সকালবেলা আমি সেই খেলার মাঠে গেছিলাম, যেখানে জীবনের আনন্দে শুরু হয়েছিল। আজ সে জায়গাটা মৃত্যু অপেক্ষা। মাঠের এক কোণায় আজও পড়েছিল রাশেদের ভাঙা চশমা, আর এক পাশে তানভীরের ছেঁড়া শার্ট। মন্টুর কোনো চিহ্ন নেই, কিন্তু আমি জানতাম ওর আত্মা এখানেই। আমি ঠিক করলাম সবকিছুর একটা উত্তর বের করতেই হবে, আর এইবার আমি একা মাঠে ফিরব না। আমি গেলাম একজনের কাছে, যাকে গ্রামের সবাই বলে বৃদ্ধ কবিরাজ। নাম তার মোল্লা সাইফুল। অনেক আগে শোনা যেত তিনি একবার একটা মেয়ের গলায় আত্মা ঢোকা বের করেছিলেন, তবে এখন অনেকটা চুপচাপ, কারোর সাথে কথা বলে না তিনি। আমি গিয়েছিলাম তার কাছে। আমি বললাম, চাচা, চঞ্চলা মেয়েটার আত্মা যে ওখানে, ও যে এখনো মাঠে ঘরে, আমার 3 জন বন্ধুকে হারিয়ে গেছে সেখানে, কেউ কিছু বলছে না। আপনি জানেন কি করণীয়? সাইফুল চাচা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই কি জানিস, ওই মেয়েটাকে আমি দেখেছিলাম যখন সে প্রথম মাঠে নাচতো। চোখে ছিল অদ্ভুত কিছু, সে যেন মানুষ নয়, যেন কেউ তাকে চালায়। ও নাচতো আর গিয়ে উঠতো, আলোর নিচে আমি ছায়া। চঞ্চলার শরীর মারা গেছে, কিন্তু তার আত্মা বন্দি ছিল এক আয়নায়। কেউ এক রাত এসে আয়নাটা ভেঙে ফেলে, আর তখন থেকে চঞ্চলা মুক্ত। মাঠটাই এখন ওর। আমি জিজ্ঞেস করলাম, তাহলে থামানো যায় না ওকে? চাচা ধীরে ধীরে বললেন, থামাতে হলে তোরে ওর সাথে শেষ নাচটা নাচতে হবে, ওই মাঠেই পূর্ণিমার রাতে। আর যদি একবার তোর আত্মা আলাদা হয়ে যায়, তখন আর কেউ ফেরাতে পারবে না। তারপরেই 1 সপ্তাহ আমি কিছুই বলিনি মাকে, কারোর সাথে দেখা করিনি, শুধু অপেক্ষা করেছিলাম সেই রাতটার জন্য। পূর্ণিমা। আমার প্রস্তুতি ছিল একটি চঞ্চলার মুখোমুখি হতে হবে। আমি এক বাটি কালো তিল আর একটা পুরনো লাল কাপড়ের সঙ্গে নিয়েছিলাম। সাইফুল চাচা বলেছিলেন, এই দুটো জিনিস চঞ্চলের হাত থেকে চঞ্চল করে তোলে, স্মৃতি ফিরিয়ে দেয়। রাত প্রায় 11টা। আকাশের চাঁদ দাঁড়িয়ে হায় তাকিয়ে আছে মাঠের দিকে। আমি পা রাখলাম সেই মৃত্যু মাঠে। হঠাৎ করে বাতাস থেমে গেল, পা ফেলার শব্দ যেন আর শোনা যায় না। আর ঠিক তখনই আমি দেখলাম সে আসছে, চঞ্চলা।
গায়ে সাদা শাড়ি, পায়ে রক্ত মাখা নুপুর, চুল ছড়িয়ে পড়েছে মাঠে, আর সেই নেচা খান। চাঁদের আলোয় পায়ে ছায়া পড়ে, আমি একা নাচি আর চোখে ধরা পড়ে। আমি দাঁড়িয়ে রইলাম। সে ঘুরতে ঘুরতে একবার আমার চোখের সামনে চলে এলো। এবার তার মুখ দেখা যাচ্ছে না। এটা কোনো সুন্দরী মেয়ের আত্মা নয়। তার মুখে কাটা দাঁত, চোখে সিরদা, ঠোঁটে অর্ধেক জিভ বেরিয়েছিল। মৃত্যুর আগে গলায় চাপ পড়ে জিভ বেরিয়ে গিয়েছিল। এমন মুখ কেউ মরে যাওয়ার পরও ধরে রাখে নাকি? কিন্তু চঞ্চলা ধরে রেখেছে। সে আমার দিকে হাত বাড়ালো, বলল, নাচবে? তুমি তো কথা দিয়েছিলে। আমি অবাক হয়ে বললাম, আমি কবে? সে ফিস করে বলল, তুই তো বলেছিলি জীবনের প্রথম প্রেম আমার সাথে, মাঠে নাচব পূর্ণিমার রাতে। আমার মনে পড়ল এটা মন্টুর কথা। মন্টু একবার বলেছিল তার খালাতো বোন নিশি, মানে চঞ্চলা, ছোটবেলায় বলে গিয়েছিল এই কথা। আমি বললাম, আমি মন্টু না, আমি রাহুল। চঞ্চলা এবার থমকে গেল, চোখে যেন জল ভেসে উঠল। কিন্তু পরের মুহূর্তেই তার গলা কেঁপে উঠল, মন্টু মরেছে। তোর সবাই মিথ্যে বলিস, তোরা আমাকে রেখে চলে গেছিস, এখন ফিরবে না। তারপর শুরু হলো ভয়ঙ্কর নাচ। পুরো মাঠ যেন কেঁপে উঠল তার পায়ের শব্দে। বাতাসে উঠছে ধুলো, ঘুরছে আবছা ছায়া। একে একে আমি দেখতে পেলাম মন্টু, রাসেল, তানভীর, তারা দাঁড়িয়ে আছে মাঠের তিন কোণায়। চোখে ভয় নয়, শূন্যতা। চঞ্চলা আমার দিকে পা বাড়ালো, নাচ রাহুল, নাচ, না হলে তোর রাতটা আমি চুরি করব। আমি কাঁপছিলাম, মাথায় একটাই চিন্তা, এটা যদি স্বপ্ন হয় তাহলে আমি জেগে উঠতে চাই না। চঞ্চলার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুই কি জানিস, কেউ যখন মরে তখন তার শরীরে যায়, আত্মা না। আর যদি কেউ আমার নাচ না দেখে মরে, তার আত্মা আমার সাথে আটকে থাকে। আমি দেখতে পেলাম তার নাচের ছন্দে প্রতিবার পায়ে ঝাঁপ পড়ে যাচ্ছে মাঠে। পায়ের নিচে মাটি ফেটে যাচ্ছে। কাঁদা নয়, গুলিত মাংসের মতো কিছু। একটা হাত, দুটো হাত মাঠ থেকে বেরিয়ে আসছে, যেন মৃতদের আত্মা উঠে আসছে তার সঙ্গী দেওয়ার জন্য। এটা তখন আর শুধু একটা আত্মা নয়, এটা এক পিশাচ আত্মা, যার অভিমান, প্রতিশোধ, প্রেম আর ঘৃণা একসাথে মিশে গেছে। আমি পিছনে দৌড়ে দিতে চাইলাম, কিন্তু এক হাতে ধরে ফিরল আমায় মন্টু। সে ফিস করে বলল, আমরা ফিরতে চাই রাহুল, ওকে শান্তি দে, নইলে আমরা কেউ মুক্তি পাবো না। আমি চোখ বন্ধ করে শুধু বললাম, চঞ্চলা, তুই যা চাস আমি দেব, কিন্তু ওদের ছেড়ে দে। সে থেমে গেল, তার ঠোঁট কাঁপল, চোখে জল এলো। সে বলল, তুমি আমাকে শেষবার দেখে পালিয়ে গেছো, এখন ফিরছ? তোরা কেউ আমাকে ভালোবাসিস নি রে, কেউ না। আমি কেবল নেচেছি আর মরেছি। চঞ্চল একটা চিৎকার করে দিল, আর সেই চিৎকার পুরো মাঠ যেন অন্ধকারে ভরে গেল। আমি চোখ বন্ধ করলাম। যখন খুললাম দেখি চারদিক শান্ত, চাঁদ ডুবে গেছে। আমি মাঠে একা, কেউ নেই। পরের দিন সকালে পুরো মাঠে লোক জড়ো হলো। আমাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল মাঠের মাঝখানে। আমার গায়ের পাশে পড়েছিল মন্টু চশমা, রমেশের গামছা আর তানভীরের হাত ঘড়ি। তবে ওরা কেউ আর ফিরে আসেনি। মাঠটাকে সরকার নিষেধ ঘোষণা করেছে, সেখানে আর কোনোদিন উৎসব হয় না। কিন্তু আমি এখনো মাঝে মাঝে রাতে একটা গান শুনি,
চাঁদের আলোয় আমরা সাজের গান, আমি একা নাচি আর চোখে ধরা পড়ে না।